আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে অর্ধবার্ষিক পরীক্ষা 2026 সালের বাংলা প্রথম পত্র একটি প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি। আমি আশা করতে পারি তুমি বাংলাদেশের যে কোনো শিক্ষার্থী প্রতিষ্ঠানের শিক্ষার্থী হও না কেন, এই প্রশ্নটি যদি তুমি বাসায় বসে বুঝে সলভ করতে পারো, অর্থাৎ তুমি এটা বুঝে শিখতে পারো, বাসায় বুঝে বুঝে, অবশ্যই তুমি কিন্তু পরীক্ষায় যে লিখিত তোমাদের 70 নাম্বার আছে তুমি কিন্তু সেটা পাবা। আর আমরা জানি যে তোমাদের এমসিকিউ মানে বহু নির্বাচনী থাকে আরো 30 নাম্বার, টোটাল 100 নাম্বারের পরীক্ষা হয়। তো তার মধ্যে আজকে আমি 70 নাম্বারে একটি সাজেশন নিয়ে আমি আলোচনা করতেছি। তবে কথা হচ্ছে, ভিডিওটা একদম সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে। এবং মূল ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করি, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিতে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে পরবর্তীতে ভিডিও ছাড়া মাত্রই তোমার কাছে সর্বপ্রথম চলে যায়। তো ফার্স্ট তোমাদেরকে জানতে হবে, বাংলা প্রথম পত্র 70 মার্কের জন্য লেখার জন্য তোমাকে টোটাল 2 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া হবে। 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে তোমাকে 5টা সৃজনশীল আনসার করতে হবে এবং 10টা সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। তো দেখো, সৃজনশীল প্রশ্ন এখানে লেখা আছে, গদ্য অংশ থেকে ন্যূনতম 2টি এবং কবিতা অংশ থেকে ন্যূনতম 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ মনে রাখতে হবে, ভালো করে বোঝার চেষ্টা করো, যে গদ্য মানে গল্প থেকে তোমাকে কম হলে 2টা প্রশ্নের আনসার করতে হবে এবং কবিতা অংশ থেকেও কম হলে 2টা করে আনসার করতে হবে। তার মানে কি 4টা হয়েছে, আর বাকি একটা যেটা থাকবে সেটা তুমি যে কোনো একটা থেকে আনসার করতে পারবা। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। যদি তাও না বুঝতে তোমাদের বুঝতে অসুবিধা হয়, সেই ক্ষেত্রে তুমি আমাকে কমেন্টে জানাতে পারো, ঠিক আছে? তো দেখো এখানে তোমরা একটু লক্ষ্য করে দেখো যে ক বিভাগ গদ্য অংশ থেকে একটা মানে তোমরা দেখতে পারতেছো একটা উদ্দীপক। তো উদ্দীপকটা খুব ভালো করে পড়বা। আমি উদ্দীপকটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। যেমন, শ্রেয়সী তার বন্ধুদের নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। পদ্মা ও যমুনার রূপালী স্রোত পাড়ি দিয়ে তার এক সময় ঢাকায় পৌঁছায়। সেখানে তারা প্রথমেই যায় লালবাগের দুর্গে। এই যেন ফেলে আসা মুঘল সাম্রাজ্যের এক টুকরো রাজত্ব। মুঘল সম্রাটের স্থাপত্য ঐশ্বর্য এখানে লুকিয়ে আছে। এখানকার দরবার হলো, ঠিক আছে, পরি বিবির মাজার ও শাহজাদা আজমের মসজিদ দেখে তার ছবি তুলতে লাগলো। আর শেষ পর্যন্ত স্বীকার করলো, এখানে আসার ফলে তারা অতীত ইতিহাস ও সাম্রাজ্যের হারিয়ে যেতে বসা বিশাল কীর্তির সঙ্গে পরিচিত হতে পেরেছে। তো এই উদ্দীপকটা তো ভালো করে দেখলাই উদ্দীপকটা। তারপর দেখো ক নাম্বারে এই উদ্দীপকটার সাথে মানে তোমরা অবশ্যই মিলিয়ে নিবা। ক নাম্বার দেখো, নীলনদ আর পিরামিডের দেশ রচনাটি লেখকের কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? অত্যন্ত ইম্পর্টেন্ট একটা গল্প। আমরা জানি যে নীলনদ আর পিরামিডের দেশ যে গল্পটি রয়েছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বইয়ের, ঠিক আছে, সৈয়দ মুস্তফা আলী লিখেছেন। অত্যন্ত ইম্পর্টেন্ট একটি, তোমরা এটা খুব ভালো করে পড়বা। তারপরে দেখো খ নাম্বার, এই নীলের জল দিয়ে এই দেশে চাষ হয়, কথাটি কেন বলা হয়েছে? অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা খুব ভালো করে শিখে নিবা। গ আর ঘ তোমরা এটা খুব ভালো করে শিখবা, ঠিক আছে? আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। 1 নং প্রশ্ন থেকে চলে আমি 2 নং প্রশ্নে চলে যাচ্ছি। তো দেখো যে তোমরা দেখতে পারতেছো এখানে 2 নং প্রশ্নটা যে উদ্দীপকটা রয়েছে এটা খুব ভালো করে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? আমি উদ্দীপকটা বলে আর সময় নষ্ট করতে চাচ্ছি না। যেমন ক নাম্বার দেখো, কারা নূরের তৈরি, ঠিক আছে? আমরা সবাই জানি যে কারা নূরের তৈরি, ঠিক আছে? তো খ নাম্বার দেখো, এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছাবার আর কোনো উপায় নাই, ফেরেশতা কেন এই কথাটি বলেছেন, ঠিক আছে? তো এটা মূলত এই 2 নাম্বার যে সৃজনশীলটা দেখতে পারতেছো এটা কিন্তু সততার পুরস্কার গল্প থেকে এসেছে। তো কারা নূরের তৈরি, এটা আমরা সবাই জানি যে যারা ফেরেশতা তারা নূরের তৈরি। তো তারপরে তোমরা বইয়ে যা পড়ছো সেটা উত্তর দিবা, ঠিক আছে? আমার কথা হচ্ছে তুমি বই পড়বা, বই তোমাকে অবশ্যই পড়তে হবে। তো গ আর ঘ অবশ্যই এগুলো তোমরা উদ্দীপকের সাথে মিলিয়ে তোমরা শিখে নিবা। আর এটা সততার পুরস্কার থেকে এসেছে, খুবই একটা সহজ গল্প। আমি আশা করি যে তোমরা অলরেডি এটা পড়েছ। তারপর দেখো যে 3 নাম্বারটা, এখানে দেখতে পাচ্ছ 16 বছরের কিশোরী নাজিন মোস্তফা। তো আমি আর উদ্দীপকটা পড়ে সময়টা নষ্ট করতে চাচ্ছি না। যেমন ক নাম্বারে দেখো, মিনু কখন ঘুম থেকে ওঠে? তো যারা গল্পটা ভালো করে পড়ছো অবশ্যই জানো যে মিনু কখন ঘুম থেকে ওঠে। খ নাম্বার, বাবা ফিরে আসবে, মিনু এই ধারণা করে কেন? তো মিনুর বাবা ফিরে আসবে এটা ধারণা কেন করে? এটা যারা গল্পটা ভালো করে পড়ছো আমি আশা করি যে তোমরা অলরেডি এটা বুঝতে পেরেছো। তো তারপরে আমরা চলে যাচ্ছি সরাসরি 4 নং প্রশ্নে। তো 71-এর 26শে মার্চের রাতে মহল্লার 24-25 বছরের জোয়ান ছেলে আব্দুর রহমান ইয়াহিয়া খানের সাজোয়া বাহিনীর বিশাল ঢলের সামনে রাইফেল নিয়ে দাঁড়িয়ে বড় রাস্তার ভাঙচুর নানা রকম জিনিসপত্র দিয়ে তৈরি একটা ব্যারিকেড পৌঁছেন।
পিছনে, ব্যারিকেডের পিছনে। তো আমি এটা বলতেছি না, যেহেতু এটা উদ্দীপক, ভালো করে তোমরা দেখে নিবা। ক নাম্বার, পৌরনারীর বয়স কত? তো পৌরনারী যে ছিল গল্পের মধ্যে, তার বয়স কত ছিল? ঠিক আছে। খ নাম্বার, সাবু কেন টাকা নিতে চাইলো না? ব্যাখ্যা করো। অত্যন্ত মজার একটা গল্প কিন্তু, তুলপার। ঠিক আছে, আমার কাছে খুব একটা ভালো লাগতো, আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়তাম এটা আমিও খুব পড়েছি, খুব ভালো লাগতো। তো এটা পড়লেই এই যে গ আর ঘ আছে এগুলো একটু ভালো করে দেখে নিবা। তারপরে আমি চলে যাচ্ছি খ বিভাগ, অর্থাৎ কবিতা অংশে সরাসরি চলে যাচ্ছি। তো দেখো, এই কবিতা অংশে টোটাল তোমাদের যে কাজটা করতে হবে, যে এখানে যে আমরা দেখতে পারতেছি এখানে আলী, আলিম ও জামিল দুই ভাই। তো উদ্দীপকটা ভালো করে পড়বা। যেমন ক নাম্বার, সংসার সমর অঙ্গনে কবি কিরূপ যুদ্ধ করতে বলেছেন। ঠিক আছে। তারপরে খ নাম্বার, এ ধরা কি বিষাদময়, কবির এই প্রশ্নের কারণ কি? ঠিক আছে। তো উদ্দীপকে জামিল সুখ কবিতায় বর্ণিত সুখী হবার কোন প্রক্রিয়াটি অনুসরণ করেছে। এটা মূলত সুখ কবিতা থেকে এসেছে। আমরা জানি যে সুখ কবিতাটি কে লিখেছে? কামিনী রায় লিখেছিল। তো সুখ কবিতা থেকে এটা এসেছে। তো তোমরা যদি সুখ কবিতাটা ভালো করে পড়ো এবং এই সৃজনশীলটা ভালো করে বুঝে পড়তে পারো, সেক্ষেত্রে তোমার পরীক্ষাতে যেভাবে আসুক না কেন তুমি অবশ্যই আনসার করতে পারবা। আর আমি চ্যালেঞ্জ দিলাম, সুখ কবিতা থেকে একটা সৃজনশীল তোমাদের পরীক্ষাতে থাকবেই থাকবে, এটা মাস্ট, খাতা কলমে লিখে রাখো। তো তারপরে আমি চলে যাচ্ছি সরাসরি তোমাদের সাথে 6 নং সৃজনশীল প্রশ্নে। তো দেখো 6 নং এ তুমি অবশ্যই উদ্দীপকটা ভালো করে পড়বা। ক নাম্বার এসেছে, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেছে? এটা আমরা সবাই জানি। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেছে? 1861 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছে। তো খ নাম্বার দেখো, কবির চোখ কিভাবে জোরালো তা বুঝিয়ে লিখো। ঠিক আছে। তো এই কবিতাটা অনেক মজার একটা কবিতা, খুবই ছোট একটা কবিতা, জন্মভূমি। ঠিক আছে। তো এটা তোমরা যারা পড়ছো তোমরা অনেকে জানো। তো এটাও বললাম যে এই জন্মভূমি কবিতা থেকে একটা সৃজনশীল তোমাদের পরীক্ষায় থাকবে মাস্ট। তোমরা এটা খাতা কলমে লিখে রাখো যে এটা থেকে থাকবে। তার মানে কি বুঝতে পারতেছো? এই কবিতাটার ভালো করে পড়তে হবে, এবং আমি আজকে যে সৃজনশীলটা দিয়েছি এটা তুমি বাসায় প্র্যাকটিস করবা, একদম বুঝে, মুখস্থ না। ঠিক আছে, যাতে পরীক্ষায় আনসার করতে পারো। আচ্ছা, তারপর দেখো 7 নাম্বার সৃজনশীলে আমরা চলে যাচ্ছি। 7 নাম্বারটা দেখো, যে বর্তমান পৃথিবীতে বিভিন্ন রকমের মানুষ বসবাস করছে। আফ্রিকার অধিবাসী বা নিগ্রোরা কুচকুচে কালো, আবার ইউরোপিয়ানরা ধবধবে ফর্সা। এভাবে পৃথিবীতে নানা জাতি, ধর্ম ও বর্ণের লোক বাস করে। মানুষের ধর্মে এ বর্ণে ভিন্নতা থাকলেও ক্ষুধা, তৃষ্ণা, সুখ দুঃখের অনুভূতি একই রকম। সবার রক্তের রং ও লাল। এই জাতি, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে আমাদের পরিচয় হলো আমরা মানুষ। অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা উদ্দীপক আমরা পড়েছি। যেমন ক নাম্বার এসেছে, মানুষ জাতি কবিতাটির মূল নাম কি ছিল? ঠিক আছে, মানুষ জাতি যে কবিতাটি ছিল সেটার মূল নাম কি ছিল? খ, দুনিয়া সবারই জনম বেদি, এ কথা দ্বারা কি বুঝিয়েছেন? ঠিক আছে। গ, উদ্দীপকে মানুষ জাতি কবিতার ফুটে ওঠার দিকটি ব্যাখ্যা করো। ঘ, আমাদের পরিচয় হলো আমরা মানুষ। উদ্দীপক এবং মানুষ জাতি কবিতার আলোকে উক্তিটি যৌক্তিকতা বিশ্লেষণ করো। অর্থাৎ তোমরা যদি এটা ভালো করে পড়ো, ইনশাল্লাহ এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে দেখো 8 নাম্বার, তো অবশ্যই দেশ হলো আসলে জননীর মতো। তো উদ্দীপকটা ভালো করে পড়ে নিবা। তারপরে আমরা দেখো ক নাম্বারটা দেখি, অকুল অর্থ কি? অর্থাৎ অকুল শব্দের অর্থ কি? খ নাম্বার, মরা মাচানে দেশে বলতে কি বোঝানো হয়েছে? গ নাম্বার, উদ্দীপকে বর্ণিত বিষয়টি ঝিঙে ফুল কবিতার কোন দিকটির প্রতিনিধিত্ব করছে? ব্যাখ্যা করো। ঘ নাম্বার, উদ্দীপকটি ঝিঙে ফুল কবিতার সমগ্র ভাবের ধারক নয়, তোমার মতামত যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। অর্থাৎ আমি যেই তোমাদের সাথে সৃজনশীলের 8টা টোটাল সৃজনশীল নিয়ে আলোচনা করেছি, 8টা যদি ভালো করে পড়তে পারো সেক্ষেত্রে ইনশাল্লাহ এই 8টা থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে। তবে কথা হচ্ছে বুঝে পড়তে হবে, আমি বারবার বলতেছি, কারণ তোমার প্রশ্নের সাথে হয়তো এটা হুবহু মিলবে না। তো সেক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে, তুমি যখন এটা বুঝে শিখতে পারবে সেক্ষেত্রে তুমি কিন্তু পরীক্ষায় কমন পাবে। তাছাড়া কিন্তু তুমি পরীক্ষায় কমন পাবে না। এটা মুখস্থর কিছু না, সৃজনশীল কিন্তু কিছু মুখস্থর না যে এটা কোনো ইংলিশ প্যারাগ্রাফ দিলাম তোমাকে যে মুখস্থ করে ফেলবা, তুমি পরীক্ষায় লিখে ফেলবা। এটা হচ্ছে বোঝার বিষয়, যে যতটুকু ভালো করে বুঝতে পারবে সে তত সুন্দর করে পরীক্ষাতে সেটা উপস্থাপন করতে পারবে। ঠিক আছে। তো দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হয়। আমরা জানি যে তোমাদের 100 নম্বরের পরীক্ষার মধ্যে টোটাল এমসিকিউ বা বহু নির্বাচনী থাকবে হচ্ছে 30 নম্বরের, সৃজনশীল থাকবে হচ্ছে 50 নম্বরের, এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে 15টা। তার মধ্যে তোমাকে 10টা যদি আনসার করতে পারো সেক্ষেত্রে তুমি কিন্তু 10টি নাম্বার পেয়ে যাচ্ছ। তো দেখো, গদ্য অংশ থেকে তোমাদেরকে দিয়েছি, আমি যেগুলো দিচ্ছি সেগুলো আমি বলতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যেমন দেখো, তোমার জিনিস তোমার জিনিস তোমারই থাক, কথাটি বুঝিয়ে লিখো। তো এটাই মূলত এসেছে সততার পুরস্কার গল্প থেকে, তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ। 2 নাম্বার, মিনু ছাদ থেকে ছুটে বাইরে বেরিয়ে গেল কেন? মিনু গল্প থেকে এসেছে। 3 নাম্বার, পিরামিড তৈরি করা হতো কেন? তো ঠিক আছে। 4 নাম্বার, সবাই শহরে ছেড়ে পালাচ্ছিল কেন? 5 নাম্বার, সন্ধ্যায় আকাশে লাল আলোর বন্যা নামে কেন?
6 নাম্বার মমি কি বুঝিয়ে লেখো। 7 নাম্বার আকাশ নীল দেখায় কেন বুঝিয়ে দাও। তারপরে দেখো যে 8 নাম্বার সাবু কল্পনায় সিপাহীদের লাথি মেরে ফুটবলের মতো গড়িয়ে নিয়ে যাচ্ছেন কেন। ঠিক আছে, অর্থাৎ এগুলো যে 8টা বলছি এগুলো হচ্ছে গদ্য থেকে এবং কবিতা থেকে এখন বলবো। দেখো 9 নাম্বার কবির জন্ম কিভাবে সার্থক হয়েছে। 10 পরের কারণে মরণেও সুখ, কবি এ কথা কেন বলেছেন। ঠিক আছে, অত্যন্ত মজার একটি লাইন, আমিও যখন ষষ্ঠ শ্রেণীতে পড়তাম আমাদের ওইটা ছিল, পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করে কেঁদো না আর, যতই কাঁদিবে ততই, মানে লাইনটা আমার পরেরটা মনে নাই। তো অত্যন্ত মজার একটা কবিতা, ভালো করে পড়বা, এখান থেকে থাকার সম্ভাবনা রয়েছে। 11 নাম্বার দেখো জলে ডুবি বাছি পাইলে ডাঙা, ব্যাখ্যা করো। 12 নাম্বার সবুজ পাতার দেশ বলতে কবি কি বুঝিয়েছেন, ব্যাখ্যা করো। 13 নাম্বার সবার হৃদয় বিমোহিত হলো কিভাবে। 14 নাম্বার কুল মাখলুকাতের জুলুমত বেদি এ চারণের দ্বারা কবি কি বুঝিয়েছেন। 15 নাম্বার কবির ধন সম্পদের প্রতি লোভ নেই কেন। অর্থাৎ আমি আজকে তোমাদের সাথে যে তোমাদের দাখিল ষষ্ঠ শ্রেণীর যে একটি নমুনা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করেছি, এটা যদি কোনো স্টুডেন্ট ভালো করে শিখে যেতে পারে সেক্ষেত্রে আমি আশাবাদী যে এখান থেকে সে পরীক্ষায় কমন পাবে। অর্থাৎ ভালো করে যদি কেউ বুঝে শিখে যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই সে পরীক্ষাতে কিন্তু 70 থেকে 70 আনসার করতে পারবে, যেহেতু তোমাদের লিখিত 70 নাম্বার থাকবে। আর তোমরা যদি আমাকে অনুরোধ করো সেক্ষেত্রে তোমাদের যে এমসিকিউ বা বহু নির্বাচনী থাকবে সেগুলো নিয়েও আমি আলাদা একটা ভিডিও ইউটিউবে আপলোড করব। তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখেছো তোমাদেরকে আবারও আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের পরীক্ষা ভালো হোক এই আশায় আমরা সবসময় কামনা করেছি এবং সামনে করবো ইনশাল্লাহ। তো যারা ভিডিওটি দেখেছো তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমি আবারও বলতেছি, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই বলবো ভাইয়া সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব করার মাধ্যমে কি হবে, আমার চ্যানেলটাও আরো অনেক বড় হবে। ঠিক আছে, সামনের দিকে এগিয়ে যাবে এবং তোমরাও আমি যখন ভিডিওটা আপলোড করব তোমার ফোনে সবার আগে চলে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।